আমার দাদার প্রেমিকাকে খুন করেছিস তুই, আর তার জন্য তোকে আমি কোনোদিন ক্ষমা করব না। যাই হয়ে যাক না কেন, আমি কিছুতেই কেস ফেরত নেব না। তাহলে তোমার হাজবেন্ডকে নিয়ে কোনো চিন্তা নেই, তাই তো? আমার স্বামীকে তোর কাছ থেকে কি করে ছাড়িয়ে আনতে হয় সেটা আমি ভালো করে জানি। একটা কথা মাথায় ঢুকিয়ে নে সায়ন, আমার স্বামীর যদি একচুলো ক্ষতি হয়, তোরও কিন্তু ফ্যামিলি আছে, এটা ভুলে যাস না। তোর ফ্যামিলির সর্বনাশ করতে আমার এতটুকু আটকাবে না। তারপরে আমি তোকে আমি প্রাণে মারবো না, তোকে বাঁচিয়ে রেখে, তোকে আমার কাছে রেখে প্রত্যেকটা মুহূর্তে নরক যন্ত্রণা যে কি হয় সেটা আমি তোকে বোঝাবো সায়ন। আমি একটা পিঁপড়েকে পর্যন্ত কষ্ট দিতে পছন্দ করি না, কিন্তু কেউ যদি কোনোভাবে আমার ক্ষতি করতে চায় তাহলে তাকে আমি কোনোভাবেই ছাড়ি না। তুই যদি নিজে অশোককে আমার কাছে পাঠিয়ে দিস তাহলে ভালো, না হলে আমি কিছু বলবো না, আমি করে দেখাবো। এইসব হুমকিতে আমি ভয় পাই না শিবানী। কেউ যদি আমার সামান্যতম ক্ষতি করে তাকে আমি সম্পূর্ণভাবে শেষ করে ফেলি। আমি মেনে নিচ্ছি যে আমি ভুল করেছি, আর তার জন্য আমি শাস্তিও পাব। আমার এক বিন্দুও দুঃখ নেই তাতে। কিন্তু এইসবের মধ্যে তোমার হাজবেন্ড মারা যাবে, যার কোনো দোষ ছিল না। ওর জন্য ভাবে কষ্ট হচ্ছে। শিবানী, আমি তোমাকে আরো 2 দিন সময় দিচ্ছি। আমার সব কটা কেস ফেরত নিয়ে নাও, তাহলে তোমার হাজবেন্ডও বাড়ি চলে আসবে। না হলে ওর ডেড বডিটাও দেখার সুযোগ পাবে না তুমি। সিদ্ধান্ত আমি তোমার উপরে ছাড়লাম। আরে সায়ন, তুই এখন যা যা কথা বলছিস সবকিছু রেকর্ড হচ্ছে, আর এই রেকর্ডটাই আমি গিয়ে পুলিশকে দেব। শিবানী, তুমি শিক্ষিত হয়ে অশিক্ষিতের মতন কথা বলছো। অডিও এভিডেন্সের কোর্টের কাছে কোনো মান্যতা নেই। তোমার তো অন্তত এইটুকু জানা উচিত। আর যদি কোর্ট সেটা মেনেও নেয়, তাহলে আমি বলবো যে হয়তো কেউ আমার মিমিক্রি করেছে। এইটুকু বিষয় খুব সহজেই সামলে নিতে পারবো। দেখো শিবানী, শেষবার তোমাকে বলছি, 2 দিনের সময় দিচ্ছি তোমাকে আমি। ভালো করে চিন্তা করে দেখো, আমার নামে যা কেস আছে সব তুলে নাও। আমি পরে ফোন করব, না হলে কিন্তু তোমার প্রিয় হাজবেন্ডকে ভুলে যেতে হবে। ঠিক আছে? সায়ন কোনো কিছু করতেই ভয় পায় না, আমি কি করি? অশোককে যে করি হোক আমায় বাঁচাতে হবে। বস, আমার একটা ডাউট আছে। কি হয়েছে? অশোক যে কোথায় আছে সেটা আপনিও জানেন না, আমিও জানি না, শিবানীও পর্যন্ত জানে না। শুধু তাই নয়,
ও যে কোথায় আছে কেউই জানে না। কিন্তু আপনি শিবানীকে বললেন যে অশোক আপনার কাছে রয়েছে। এইটা হচ্ছে আমার ট্যালেন্ট, বুঝলি? এইরকম সিচুয়েশনে আমি যদি বলি অশোক আমার কাছে আছে, তাহলে শিবানী বিশ্বাস করতে বাধ্য। আর এটা বিশ্বাস করে অশোককে ঠিকঠাক রাখার জন্য ও আমার নামে সব কেস তুলে নেবে। আর একবার সবকটা কেস আমার নাম থেকে সরে গেলে আমি ওকে বলে দেব যে অশোক আমার হাত থেকে পালিয়ে গেছে। আর একবার কেস ফেরত নেওয়ার পর কোনোভাবে ও কোর্টে কেস দায়ের করতে পারবে না। আর কেসগুলো কোর্ট খারিজ করে দেবে। আর তারপর যদি রিঅ্যাপ্লাই করার কারণে আমার ট্রায়ালও হয়, তার জন্য অনেক বছর লেগে যাবে। ততদিন আমি আরামসে পালিয়ে বাঁচবো। আর এখানে সব পাপীরা আছে, এদের কাছে কি বাবা নেই? কোনো একটা অদৃশ্য শক্তি আমাকে আটকাচ্ছে। যে এটা কি? আগে গিয়ে এই বিষয়টা আমার মাকে বলতে হবে, যাতে মা কেসটা ফেরত না নেয়। উনি এখানে আসছেন কেন? গুরুদেব, গুরুদেব, অশোক যে বেঁচে আছে আমি এটা জানতে পেরেছি। অ্যাক্সিডেন্ট হওয়া ওই বডিটা অশোকের নয়, এটাও কনফার্ম হয়েছে। আরও কোথায় আছে আমাদের খুঁজতে হবে। তার মধ্যে আমি একটা কাজ করেছি। শিবানীকে কল করে বলেছি অশোক আমার কাছে আছে। ও যদি ওকে জীবিত দেখতে চায় তাহলে আমার নামের সব কেস তুলে নিতে হবে। আর 2 দিনের সময়ও দিয়েছি ওকে। অশোকের বিষয় ছাড়। এই বাড়িতে কোনো একটা অদৃশ্য আত্মা এসেছে। গুরুদেব, এসব কি বলছেন আপনি? আমাদের বাড়িতে আত্মা? হ্যাঁ সায়ন, ওটার ভাইব্রেশন আমি সহ্য করতে পারছি না। এটা খুব ভয়ঙ্কর। আমি তো কিছুই বুঝতে পারছি না গুরুদেব। আরে ওটা বোঝার জন্য মন শান্ত থাকা উচিত। আমাদের যা টেনশন আছে, সাপ কামড়ে রক্ত বের করে দেবে, তারপর তোমরা বুঝতে পারবে। কিন্তু আমি হাওয়ায় হয়ে থাকা একটা ছোট্ট পরিবর্তনও বুঝতে পারি।
এটাই উমার আত্মা, এটাই শিবানীর প্রথম মেয়ে উমা। আদিকে খুন করে প্রতিমার নিচে পুঁতে দিয়েছিল যে, এটাই উমার আত্মা। এটা ও এতক্ষণ এখানেই ছিল, আমাদের বাড়িতে। সাধারণভাবে এদের কারো চোখে ধরা পড়ে না। নিজের ইচ্ছে মতো নিজের পছন্দের লোকেদের শুধু দেখা দেয়। আয় এর মধ্যে আয়, আয় এর মধ্যে আয়, আয় এর মধ্যে আয়, আয় তোকে বন্দি করবো। ও আর কিছু করতে পারবে না। যতদিন না আমি ওকে ছেড়ে দেব ততদিন ও এখান থেকে বেরোতে পারবে না। গুরুদেব, ও কতদিনই বটলে বন্দি থাকবে? আমি যদি একে না ছাড়ি এখানে 1000 বছর ধরে বন্দি থাকবে। ও কোথাও যেতে পারবে না, মুক্তিও পাবে না। এইভাবে আমি কত আত্মাদের নিজের কাছে বন্দি করে রেখেছি, এভাবে আমি কত আত্মাদের নিজের কাছে বন্দি করে রেখেছি। আর তাতে আপনার কি লাভ হবে গুরুদেব? এমন অনেক কাজ আছে যেটা মানুষের দ্বারা হয়ে ওঠে না। সেই ধরনের কাজগুলো এদেরকে দিয়ে আমি খুব সহজেই করিয়ে নিতে পারি। এই আমাদের যথেষ্ট চালিয়েছে গুরুদেব। একবার যখন আমি অশোককে কিডন্যাপ করেছিলাম তখন এই এসে ওকে বাঁচিয়েছিল। সায়ন, এই আত্মাকে আমি চিরকালের জন্য বন্ধনে রাখব, আর তার জন্যে আমার আরো একটু শক্তির প্রয়োজন। দাদা, আমাদের জামাই কতটা অপদার্থ দেখলে? আরে দয়া করে ওকে জামাই বলিস না, পাথর দিয়ে পিঠ ঘষার মতন হয়ে গেছে। সায়ন থাকলে এতক্ষণে ওর গল্প শেষ করে দিত। শুধু ওকে নয় দাদা, আমাদেরকেও শেষ করে দিত। হ্যাঁ হ্যাঁ, একে তাড়ানোর জন্য কি করা যায় বলতো? দাদা, তুমি একটা ভালো লয়ার দেখো, আমি আমার গয়না বিক্রি করে কেস লড়ার টাকা দেব। দাদা, এরা আবার কারা? এই তোমরা কারা? দরজা খোলা আছে বলে ভেতরে ঢুকে যাবে? মানে আমাদের কুকুর ভেবেছো নাকি? বয়েজ, ওদের মাথা ফাটিয়ে দাও এক্ষুনি। এই 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 এই, কেন নিজেকে কুকুর ভাবছেন? বাঘ বা সিংহ তো ভাবতে পারেন। হ্যাঁ, লাইনে এসেছো তাহলে। ইনি কি এই বাড়িতেই থাকেন? হ্যাঁ, এই কুকুরটা এই বাড়িতেই থাকে। তুই কুকুর কাকে বলছিস? হ্যাঁ, ইনি কে জানিস? বিজয় শিপিং কর্পোরেশন নামে 8টা জাহাজ আছে।
বিজয় এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট নামের কোম্পানি আছে। বিজয় স্টিল অ্যান্ড পাওয়ার কর্পোরেশন আছে। তার ওনারের একমাত্র ছেলে 1000 কোটি টাকার সম্পত্তির মালিক। ওর বাবা দ্বিতীয় বিয়ে করেছে এই ছোট্ট একটা কারণের জন্য। কলকাতায় এসে এরকম রাস্তার পাশে থাকছে, ভবগুরুদের মতো ঘুরে বেড়াচ্ছে। সে কারণে ওকে খুঁজছি। দাদা, ও আমায় চোখ মারছে, দেখো। ও সরি, কিছু মনে করবেন না। ওর আসলে ওপেন আই ব্লিঙ্কিং এর একটা রোগ আছে। 30 সেকেন্ডস এর মধ্যে যাই হয়ে যাক না কেন, ও একবার চোখ মারবেই। বেচারা রোগ এটা। ঠিক আছে, বিজয় স্যার কোথায় আছেন? এখানেই, ও হয়তো কোথাও ঘুরতে গেছে। ওনার সম্পর্কে এরকম আজে বাজে কথা বললে মুখ মেরে ফাটিয়ে দেব। মালিক বাইরে গেছেন। মামা, এরা কারা? ইনি কে? ও আমার মেয়ে নন্দিনী। ওই যে আমাদের জামাই বিজয়, এ হলো ওর বউ। ও মাই গড, আমাদের বস বিয়ে করেছেন? হ্যালো, নমস্কার বস। আপনার ছেলের বাড়িতেই এসেছি। ওর বাবা? উনি নাকি এখানেই থাকেন, আবার একটা বিয়েও করেছেন। মেয়েটাকে ঠিকঠাকই দেখতে, তবে মেয়ের মাকে কিন্তু দারুণ দেখতে। মা, এই লোকটা তোমাকে চোখ মারছে কিসের জন্যে? আরে ওর কোনো একটা অদ্ভুত রোগ আছে, তার জন্যই ও চোখ মারছে। কি বলছেন বস? সামনের মাসে কলকাতায় আসছেন, এসে সব সম্পত্তি লিখে দেবেন? হ্যাঁ, সে আপনি করতেই পারেন বস। আমার ওনাকে খোঁজার ছিল, খুঁজে দিয়েছি। এবার আপনার ছেলের সঙ্গে কি করবেন দেখে নিন। আপনার ছেলে 3 জনের সঙ্গে একটা ছোট্ট বাড়িতে থাকে। ওদের বাড়ি বিক্রি করলে এক বেলার খাবারও জুটবে না মনে হয়। আরে না না, খুবই ছোট্ট বাড়ি, বোধহয় একটা ভাড়া বাড়ি। ঠিক আছে বস, আমি দেখছি খোঁজ নিয়ে। হ্যাঁ, মনে রেখো, বিজয় স্যার এলে বলবেই না যে আমরা এখানে এসেছিলাম। শুনে যদি উনি এখান থেকে অন্য কোথাও চলে যান, খুঁজতে আমাদের কষ্ট হবে। সামনের মাসে ওনার বাবা এখানে এসে সম্পত্তি ওনার নামে লিখে দেবেন। কিন্তু ততদিন যেন উনি এই বিষয় জানতে না পারেন। ঠিক আছে, এবার আমরা আসছি। বয়েজ, কি ব্যাপারটা কি বলতো?
দাদা, আমরা তো ওকে একেবারে রাস্তার ছেলে বলেই ভেবে নিয়েছিলাম। এখন তো দেখতে পাচ্ছি ও শিবানীর চাইতে অনেক বেশি বড় লোক। হাজার হাজার কোটি টাকার সম্পত্তি আছে। আমার তো এটা শুনেই একেবারে মাথা ঘুরছে। দাদা, ওকে এখন থেকে আমাদের যত্ন করতে হবে। নন্দিনী, তুইও কিন্তু রাগ করে মুখ ফুলিয়ে থাকবি না। ও আসলে হাসি মুখে মিষ্টি করে ওর সাথে কথা বলবি। ঠিক আছে মা, আমি তাই করব। ওকে বরং আমি এক্ষুনি ফোন করে বাড়িতে আসতে বলি। হ্যাঁ, চাচা বল। অনুজা, হ্যাঁ, জামাইকে বরণ করার জন্য থালা সাজিয়ে রাখ। যা যা, তাড়াতাড়ি যা। আরে যা না। ঠিক বলেছ, আমি করছি। হাজার হাজার কোটি টাকার সম্পত্তির মালিক।